বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বেসরকারি চাকরিজীবীরা কিভাবে নতুন আয়কর রিটার্ন ফর্ম পূরণ করবে তার A to Z দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারা বুঝে যাবেন যারা বেসরকারি চাকরিজীবী আছেন তারা কিভাবে তাদের নতুন আয়কর রিটার্ন ফর্ম 2023 পূরণ করবেন। তবে আজকের ভিডিওতে আমরা নতুন আয়কর রিটার্ন ফর্ম যেটা এক্সেল ফরম্যাট আছে, তো এক্সেল ফরম্যাট তো আমাদের কাছে রয়েছে, বাট আমরা শেয়ার করব ওয়ার্ড ফরম্যাট কোথায় কিভাবে পূরণ করবেন। এই রিটার্ন ফর্মটি কিন্তু অনলাইন যে ই রিটার্ন সার্ভিস রয়েছে তার মতোই। আপনি যদি ম্যানুয়াল রিটার্নটা পূরণ করা জানেন তাহলে অবশ্যই আপনি ই রিটার্নও পূরণ করতে পারবেন। তো আজকে আমরা দেখব আগে ম্যানুয়ালি নতুন আয়কর রিটার্ন ফর্ম বেসরকারি চাকরিজীবীরা কিভাবে পূরণ করবে, তারপর আমরা দেখব অনলাইনে আমাদের A to Z দেখানো রয়েছে। একজন করদাতা সকল হেডের আয় ব্যয়গুলো কিভাবে দেখাবে তার A to Z কিন্তু আলাদাভাবে দেখানো রয়েছে। যাই হোক, আমরা ম্যানুয়ালি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন নতুন আয়কর রিটার্ন ফর্ম। এখানে তো তেমন কোনো কিছু করা যায় না, এগুলো নর্মাল আপনারা জানেনই। নাম বসাবেন, NID, টিন নাম্বার, সার্কেল, জোন, অ্যাসেসমেন্ট ইয়ার হবে 23-24, তারপরে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, আপনার যে স্ট্যাটাস সেটা দিবেন, জন্ম তারিখ দেন, ওয়াইফ অথবা হাজব্যান্ড নেম, যদি টিন সার্টিফিকেট থাকে সেটা উল্লেখ করবেন। এরপরে আপনারা দিবেন অ্যাড্রেসের পরে আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল ID, টেলিফোন নাম্বার যেটা থাকবে। যেহেতু আমি চাকরিজীবীর কথা বলছি তাহলে আপনার জন্য প্রযোজ্য হলো এটা, ইফ এমপ্লয়েড অর এমপ্লয়ার নেম, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবেন, ডেজিগনেশন যা ব্যবহার করবেন। তো বেসরকারি চাকরিজীবীরা অনেক সময় ব্যবসা বাণিজ্যও করতে পারে, তার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন, BIN নাম্বার দিবেন। ওকে, তো বেসরকারি চাকরিজীবীরা অনেক সময় পার্টনারশিপ ফার্মও করতে পারেন, অ্যাসোসিয়েশন অফ ফার্মের পার্টনারও হতে পারেন, যেটাই থাকুক না কেন এখানে টিন অ্যান্ড নেম অফ পার্টনার্স অথবা মেম্বার্স ইন কেস অফ ফার্ম অথবা অ্যাসোসিয়েশন অফ পারসনস সেগুলো দিয়ে দেন। এরপরে জানেন এগুলো টিন, এগুলো অটো আসবে। এরপরে হেডগুলো আমরা জানি, ইনকাম ফ্রম রেন্ট এটা আপনার জন্য অবশ্যই প্রযোজ্য, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আপনার জন্য প্রযোজ্য। ইনকাম ফ্রম রেন্ট যদি আপনার বাসা বাড়ি, ল্যান্ড, ফ্ল্যাট, প্রপার্টি, মেশিনারি যদি ভাড়া দিয়ে থাকেন সেটা এখানে আসবে। আপনার যদি এগ্রিকালচার প্রপার্টি থেকে ইনকাম হয় সেটা দিয়ে দিবেন। ইনকাম ফ্রম বিজনেস যদি চাকরির পাশাপাশি করেন তাহলে ইনকাম ফ্রম বিজনেস দিয়ে দিবেন। কোনো প্রপার্টি যদি আপনি বিক্রি করে থাকেন, বিক্রি করে যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে, তবে মনে রাখতে হবে যে কোন অ্যাসেট বিক্রি করলে ক্যাপিটাল গেইন হবে এটা কিন্তু আপনার জানা উচিত। ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো, সেগুলো থেকে ক্যাপিটাল গেইন হবে কিনা মনে রাখতে হবে। পার্সোনাল প্রপার্টি অর্থাৎ ব্যক্তিগত ব্যবহার্য সম্পত্তি বিক্রি করে কখনো ক্যাপিটাল গেইন হবে না, শুধু ব্যবসায়িক সম্পত্তি। এরপরে আমাদের ক্যাপিটাল গেইন হতে পারে এখানে ব্যবসায়িক সম্পত্তির পাশাপাশি আরও কিছু ব্যাপার রয়েছে, যেমন ল্যান্ড, ফ্ল্যাট, প্রপার্টি, বিল্ডিং, এগুলো হতে পারে। কিন্তু যেমন আপনার ব্যক্তিগত ব্যবহার্য, যেমন আপনার সোনা দানা হতে পারে, মোটর গাড়ি হতে পারে, এরকম এগুলো জাতীয় বিক্রি করলে কিন্তু ক্যাপিটাল গেইন হবে না। তবে ক্যাপিটাল গেইন আলাদা আলোচনা রয়েছে, সেটা আপনারা একটু দেখে নিন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা নতুন হেড নামকরণ করা হয়েছে। এখানে হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, সিকিউরিটি। মূল কথা হলো ব্যাংক ইন্টারেস্ট, সঞ্চয়পত্র ইন্টারেস্ট, আপনি দিবেন FDR ইন্টারেস্ট, DPS ইন্টারেস্ট, ডিভিডেন্ড, তারপরে সঞ্চয়পত্র সবই হেডে দিবেন। ইনকাম ফ্রম আদার সোর্সে এই 6টা হেডে যেটা, এই 6টা হেডের বাইরে যা থাকবে সেগুলো ইনকাম ফ্রম আদার সোর্সে দিয়ে দিবেন। এরপরে যে শেয়ার অফ নেম ফ্রম ফার্ম অর মানে অ্যাসোসিয়েশন পারসন যেটা থাকবে আপনার কতটুকু শেয়ার সেটা এখানে বলে দেবেন। ইনকাম ফ্রম বা ইনকাম অফ মাইনর আর স্পাউস, যদি স্বামী করদাতা হয়ে থাকে তার ওয়াইফের যদি পাশাপাশি ইনকাম থাকে, অথবা যদি আপনার মাইনর বা ছেলেমেয়ের অল্প বয়সী ছেলে মেয়েদের যদি কোনো ইনকাম থাকে সেটাও এখানে আপনারা কি করতে পারবেন, শো করতে পারবেন। আচ্ছা, এরপরে এবার নতুন আয়কর রিটার্ন ফর্মে বলা রয়েছে দেশের বাইরে যে ইনকাম রয়েছে সেটাও আপনাকে এখানে শো করতে হবে আগের রিটার্ন ফর্মে। এভাবে স্পেসিফিক বলা থাকলেও এবার কিন্তু আলাদাভাবে বলে দিছে দেশের বাইরে যদি আপনার ইনকাম থাকে, দেশের বাইরে যদি সহায় সম্পদ থাকে, যেটাই থাকুক না কেন আপনাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে, ইনকাম ট্যাক্সের রিটার্নে প্রদর্শন করতে হবে। যদি প্রদর্শন না করে থাকেন, পরবর্তীতে যদি সেই সম্পত্তি বিক্রি করে টাকা ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লেন করতে হবে যেটা আপনার
ইনকাম কিনা বা অন্য কোনো ওয়েতে আনছেন কিনা, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিয়ে বৈধ করতে হবে। এই বিষয়টাও কিন্তু একটু জেনে নেওয়া উচিত। এগুলো অটো যোগ করবেন। শুধুমাত্র দেখাবো কোন হেডটা কোথায় কিভাবে যাবে সে বিষয়গুলো আমরা নিয়ে যোগ বিয়োগের কথা বলছি না। গ্রস ট্যাক্স ক্যালকুলেশন করবেন, রিবেট যেভাবে ক্যালকুলেশন করতে হয়, রিবেটের আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন। 12 থেকে 13 বাদ দিলে নিট ট্যাক্স আফটার রিবেট। মিনিমাম ট্যাক্স তো জানেন কোন কোন হেডে, এবার স্পেসিফিক কিছু হেড আগেও ছিল, এখন স্পেসিফাই করে দিয়েছে, সেগুলো মিনিমাম ট্যাক্সের আন্ডারে। মিনিমাম ট্যাক্স কখন কিভাবে হবে, মিনিমাম ট্যাক্স হলে আপনার ট্যাক্সের ক্যালকুলেশন কি হবে, এই বিষয়টুকু আলাদা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। ট্যাক্স পেয়েবল 14 থেকে 15, নিট ওয়েল চার্জ, সার চার্জ কাদের বা কোন ব্যক্তিবর্গের হবে সেটার আলাদা ভিডিও রয়েছে, সেটা এখান থেকে দেখে নিন। এখান থেকে আর তেমন কিছু বলছি না। আপনার ট্যাক্স ডিডাক্টেড আর কালেক্টেড অ্যাট সোর্স, আপনার যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা স্যালারি, বেসরকারি চাকরিজীবীদের স্যালারি থেকে ট্যাক্স কর্তন করে, সেটাই হেঁটে চলে আসবে। যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার জন্য প্রযোজ্য হয়ে মানে এই অ্যাডভান্স ট্যাক্স যে কন্ডিশন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ফুলফিল করেন তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্সও দিতে হবে। এরপরে গত বছরে যদি অতিরিক্ত রেগুলার ট্যাক্স দিয়ে থাকেন, সেই রেগুলার ট্যাক্স যদি অতিরিক্ত হয়ে থাকে সেটা এই বছরে অ্যাডজাস্ট করতে পারবেন। ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন জমা দেওয়ার সময় যে ট্যাক্সটা পে করতে হবে, ধরেন আপনার ট্যাক্স আসছে 5,000 টাকা, বাট আপনার প্রতিষ্ঠান কাটছে 3,000 টাকা, অতিরিক্ত যেটা দিতে হবে সেটা হলো ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন আন্ডার সেকশন 173-তে। এরপরে 24-এ যোগ হবে 20, 21, 22 যোগ 23-এ যোগ হয়ে টোটাল চলে আসবে। ওকে, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, আপনার স্যালারি থেকে যে ইনকাম থাকে সেখানে বলা রয়েছে যে টোটাল ইনকাম থেকে 1/3 or 4.5 লাখ হুইচ এভার ইজ লোয়ার, যেটা এক্সাম্পটেড তার লোয়ারটা হবে এক্সাম্পটেড, সেই এক্সাম্পটেড ইনকামটা 26 নাম্বার এই কলামে চলে আসবে। আপনার ইনকামের এগেনস্টে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা আমাদের আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখে নিন। এখানে আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। নর্মালি চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট, প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এফডিআর স্টেটমেন্ট, ডিপিএস স্টেটমেন্ট, সঞ্চয়পত্রের সার্টিফিকেট, ল্যান্ড ফ্ল্যাট প্রপার্টি বিল্ডিং কিনে থাকলে তার দলিল, এরকম ধরনের অনেক, নতুন করদাতা হলে টিন সার্টিফিকেট, এনআইডি কপি, এই জিনিসগুলো দিবেন। ওকে, এগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা এগুলো পারবেন। এটা প্রথম যে শিডিউলটা সেটা হলো সরকারি চাকরিজীবীদের, বেসরকারি চাকরিজীবীদের মনে রাখবেন আগে যেমন বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, এরকম অনেক ফ্যাসিলিটি ছিল। তো গভর্নমেন্ট এবার যেহেতু একটা স্ল্যাবে আপনাকে এক্সামশন দিয়েছে, এই জন্য বলছে শুধুমাত্র বেসিক এবং অ্যালাউন্স। তার মানে বেসিক বাদে যাবতীয় যা কিছু থাকবে, আপনার ইনসেন্টিভ বোনাস থেকে শুরু করে হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, সবগুলো এই অ্যালাউন্সের হেডে চলে যাবে। এরপরে আপনার যদি অ্যাডভান্স স্যালারি বা এরিয়ার স্যালারি থাকে, গ্র্যাচুইটি, অ্যানুইটি, পেনশন, পারকুইজিট, তারপরে বলা হয়েছে যে রিসিপ্ট ইন লিউ অফ অর ইন অ্যাডিশন টু স্যালারি অর ওয়েজেস, ইনকাম ফ্রম এমপ্লয়িজ শেয়ার স্কিম যদি থাকে, অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি যদি পান, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি যদি পান, এটা বেসিক্যালি ক্যালকুলেশন হবে পারকুইজিটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া বলছে এনি আদার ফ্যাসিলিটি প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এই বিষয়গুলো টোটাল যোগ করার পরে এই যে বলা হয়েছে 6 শিডিউল পার্ট এতে এক্সামশনের কথা বলা হয়েছে 1/3 or 4.5 লাখ হুইচ এভার ইজ লোয়ার, সেটা বাদ দিলে যেটা হবে সেটা হলো ট্যাক্সেবল ইনকাম, এটা 2 নম্বর পেজে শো করবে। ওকে, বেসরকারি চাকরিজীবীদের একটা ফ্ল্যাট বাড়ি থাকতে পারে, মেশিনারি থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে, যেটাই ভাড়া দেন না কেন সেটাই ফর্মুলাতে এখানে হবে। এখানে অ্যাড্রেসটা লিখবেন, এখানে এপেলবিদের রেন্ট রিসিপ্ট আর অ্যানুয়াল ভ্যালু, আপনি যতটুকু রেন্ট পাইছেন সেটা, অ্যাডভান্স রেন্ট যদি আগে পেয়ে থাকেন বা এর মধ্যে যদি পেয়ে থাকেন সেটা যোগ করবেন, ভ্যালু অফ এনি বেনিফিট ইন অ্যাডিশন টু 1 and 2 এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটা, এটা অ্যাডজাস্টেড অ্যাডভান্স রেন্ট যদি আগে অ্যাডভান্স পেয়ে থাকেন সেটা যদি এই মাসে অ্যাডজাস্ট করেন সেটা এখানে দিয়ে দিবেন। ভ্যাকান্সি মনে রাখবেন, রেন্ট ইনকাম সবসময় 12 মাসে ক্যালকুলেশন করা হয়। এখন ধরে নেন 2 মাস আপনার ভ্যাকান্সি ছিল, আপনার রেন্ট রিসিপ্ট বা অ্যানুয়াল ভ্যালু বা যেটাই হোক না কেন এটা 12 মাসের হিসেব করবেন, বাট আলাদাভাবে ভ্যাকান্সি অ্যালাউন্স কত মাস ছিল সেটা কিন্তু এখানে দেখাবেন। তবে মনে রাখতে হবে ভ্যাকান্সি অ্যালাউন্স আপনি ইচ্ছা মতো দিলে হবে না, ভ্যাকান্সির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি ফুলফিল করেন তাহলেই ভ্যাকান্সি অ্যালাউন্স পাবে। অর্থাৎ আপনার যদি বাসা ফাঁকা থাকে তাহলে 1 মাসের মধ্যে অবশ্যই ডিসিটিকে আপনার নোটিশ অথবা বলছে চিঠি অথবা কোনো কিছু আবেদন করে জানাইতে হবে যে আপনার বাসাটা ফাঁকা আছে। টোটাল রেন্টাল ভ্যালু 1 + 2 + 3 - 4 - 5, এটা ফর্মুলা করা আছে, এটা অটো চলে আসবে। এখান থেকে রিপেয়ার মেনটেন্যান্স আপনার যদি রেসিডেন্সিয়াল পারপাস তাহলে 25%, যদি কমার্শিয়াল পারপাস হয় 30% এবং আদার্স পারপাস হলে 10%।
মিউনিসিপ্যাল ট্যাক্স, লোকাল ট্যাক্স, এগুলো তো আপনার ডকুমেন্টস বেস, ল্যান্ড রেভিনিউ ডকুমেন্ট বেস। যদি আপনি লোন নিয়ে হাউস প্রপার্টি, বিল্ডিং, ল্যান্ড, ফ্ল্যাট যেটাই করে থাকেন না কেন, সেই লোনের ইন্টারেস্টটুকু এখানে চার্জ করতে পারবেন। ওই বিল্ডিং বা ফ্ল্যাট বা মেশিনারি যদি আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম করে থাকেন সেটা দিয়ে দেবেন। টোটাল যোগফল অ্যাডমিসিবল এক্সপেন্স, এরপরে 6 থেকে এই 8টা বাদ দিলে আপনি নেট ইনকাম চলে আসবে। ওকে, এরপরে যদি আপনি পাশাপাশি আপনার কি থাকে, এগ্রিকালচারাল ইনকাম থাকে, সারা বছরে আপনি যদি ধান, পাট, গম এগুলো যদি উৎপাদন না করে থাকেন, চাকরিজীবীরা নর্মালি উৎপাদন করে না, ওনারা আধি বা বর্গা দিয়ে থাকে। যদি উৎপাদন করে থাকেন সেখানে আপনি আলাদাভাবে তৈরি করবেন, সারা বছরে কত টাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, মরিচ বিক্রি করলেন, সেখান থেকে কত পার্সেন্ট আপনার প্রফিট হলো, আদার এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, বিক্রয় সংক্রান্ত অন্যান্য লোন, ইন্টারেস্ট, ইন্স্যুরেন্স, প্রিমিয়াম, অন্যান্য যা যাবতীয় খরচ 1/3 হিসাবেও করতে পারেন, অথবা অ্যাকচুয়াল হিসাব করেও সেখান থেকে বাদ দিয়ে নিট প্রফিট বের করবেন। এরপরে বলা রয়েছে শিডিউল 4, যেটা এটা হলো শুধু এগ্রিকালচারালের জন্য। হ্যাঁ, আর এটা হলো ইনকাম। শিডিউল 4 হলো ইনকাম ফ্রম বিজনেস। তো বিজনেস যদি ইনকাম থাকে তাহলে আপনার বিজনেসের নামটা কি, বিজনেস করেন, বিজনেসের অ্যাড্রেস কোথায়, এরপরে সারা বছরে কত টাকার আপনি সেল করেছেন, আপনার গ্রস প্রফিট কত, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত, আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি হিসাব করতে হবে। হিসাব যদি না করে থাকেন তাহলে ধরে নেবেন 100 টাকায় 20 টাকা জিপি হতে পারে, বা 100 টাকায় 25 টাকা জিপি হতে পারে। সার্ভিসে বেশি হয় বা গুডসে 15 থেকে 20% প্রফিট হয়। ধরে নিলেন জেনারেল অ্যাডমিন, ব্যাড ডেটস, এটা 1/3 এক্সপেন্স হিসেবে সার্চ করে নিট ইনকাম ধরতে পারেন, তবে অ্যাকচুয়ালি আপনার যা সেটাই দেখাবেন। ব্যালেন্স শিটটা আপনি আলাদাভাবে করবেন, এই তথ্যগুলোই আপনাকে অনলাইনে পোস্টিং দিতে হবে। তাহলে গত বছরের ক্লোজিং ক্যাপিটাল হবে ওপেনিং ক্যাপিটাল, এই বছরের নিট ইনকামটা এখানে চলে আসবে, সারা বছরে কত টাকা উত্তোলন করেছেন সেটা বাদ দিবেন। এখান থেকে ক্লোজিং ক্যাপিটাল, আপনি বিজনেস করলে আপনার কিছু লাইবিলিটি থাকবে সেটা এখানে বসিয়ে দেন, যোগফল চলে আসবে। এরপরে আপনার অ্যাসেটের ক্ষেত্রে একটু পরে বললাম, কারণ আপনার ছোটোখাটো বিজনেসে ফিক্সড অ্যাসেট কম থাকে, আদার অ্যাসেট রিসিভেবল থাকে, আর বেসিক্যালি ইনভেন্টরি এবং ক্যাশের মধ্যে টাকা থাকে ব্যবসায়ীদের, কারণ কেনে বেচে তো, এজন্য ইনভেন্টরি এবং ক্যাশ, তার মানে আপনার অ্যাকচুয়াল যা হিসাব হবে সেটা এখানে বসে দেবেন, ইনভেন্টরি হিসাব করে বসাবেন। এভাবেই নর্মালি পূরণ করা লাগে। এরপর শিডিউল 5 ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের ক্ষেত্রে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকেন সেটা এখানে দিবেন। ডিপিএস করে থাকলে ডিপিএস যত টাকাই করেন না কেন 1,20,000 টাকার বেশি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য অ্যালাউবল হবে না। ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইএফটি, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম ইউনিট সার্টিফিকেট। মূল কথা হলো আপনি যদি সঞ্চয়পত্রে বা এরকম ধরনের সার্টিফিকেটে বিনিয়োগ করে থাকেন, তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিবেটের জন্য বা মানে ট্যাক্স অ্যালাউন্সের জন্য বা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট অ্যালাউন্স ক্যালকুলেশনের জন্য অ্যালাউবল হবে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। যদি শেয়ারে মানে শেয়ার ব্যবসা করে থাকেন সংশ্লিষ্ট বছরে, অনেকে না বুঝে অনেক টাকায় দিয়ে থাকেন, আমরা শেয়ারের আলাদা একটা ভিডিও আছে যদিও, তারপরে করব যে আপনি এখানে কত টাকা সারা বছরে ট্রেড করছেন এটা না A to Z সেইটা। আপনি এই বছরে যত টাকা বিনিয়োগের জন্য অর্থাৎ শেয়ার কিনেছেন যে কয় টাকার, শুধু সেটাই এখানে আপনার আসবে। প্রভিডেন্ট ফান্ডে এটা সরকারি চাকরিজীবীদের জন্য, আর আপনার বেসরকারি চাকরিজীবীদের জন্য, পাশাপাশি যদি এনবিআর অ্যাপ্রুভ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে, যেটা আপনার কন্ট্রিবিউশন অথবা এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, বোথ পার্টির কন্ট্রিবিউশন এখানে আসবে। তারপরে কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড, কন্ট্রিবিউশন টু বেনিভোলেন্ট ফান্ড, এটা সরকারি চাকরিজীবীদের জন্য হয়ে থাকে। কন্ট্রিবিউশন টু জাকাত ফান্ড, এটা এনবিআর অ্যাপ্রুভ একটা জাকাত রয়েছে, যেখানে জাকাত দিলে আপনি রিবেট পেতে পারেন। সেই এনবিআর অ্যাপ্রুভ সেক্টরগুলোতে আপনি জাকাত দিলেই সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন, আদারওয়াইজ পাবেন না। এখান থেকে ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে হবে। ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের 3টা ওয়ে রয়েছে। 1 নম্বর হলো যে 3% অফ ট্যাক্সেবল ইনকাম, 2 হলো 15% অফ যে আপনি যে বিনিয়োগ করছেন সেই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আর 10 লক্ষ টাকা হুইচ এভার ইজ লোয়ার, সেটা হবে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট। এরপরে আপনার ফ্যামিলি এক্সপেন্সের ক্ষেত্রে অনেকে অনেকভাবে দেখায়, আপনি আপনার মতো ফ্যামিলি এবং পার্সোনাল এক্সপেন্স মোটামুটি সবাই হিসাব রাখে না, তবে ধরে নেয় যারা চাকরিজীবী তারা কত টাকা ইনকাম করতেছে, কত টাকা খরচ করতেছে। ধরেন একজন ব্যক্তির ইনকাম 30,000 টাকা, সে যদি প্রতি মাসে সেভিংস বা ডিপিএস এটা করে 10,000 টাকা, তার মানে ধরে নিতে হবে বাকি 20,000 টাকা প্রায় অ্যাভারেজ খরচ
হয়ে যায়। আর অ্যাকচুয়ালি যদি খরচ হয়ে থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি দেখাবেন, আদারওয়াইজ মোটামুটি একটা 100% হোক আর 90% হোক অ্যাভারেজ আপনি একটা হিসাব আপনার থাকবে যে কত টাকা। হাউজিং যদি বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে এইটা এখানে দেবেন, আদারওয়াইজ যদি নিজের বাসাতে থাকেন তবে নিজের বাসার জন্য রং করার জন্য মানে ইয়ারলি একটা সার্ভিস চার্জ থাকে সেটা দিতে পারেন। পার্সোনাল ট্রান্সপোর্ট আপনার যদি গাড়ি থাকে বেসিক্যালি এটা ফিল আপ করা হয়, তাহলে বলতে পারেন তা আমার গাড়ি নিয়ে আমরা যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি সেটা কোথায় দিব, এটা এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউটিলিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, টেলিফোন বিল, মোবাইল বিল, ইন্টারনেট বিল, এটা মান্থলি হিসাব করে 12 দিয়ে গুণ করে এখানে দিয়ে দিবেন। আপনার স্কুলগামী ছেলে মেয়ে থাকলে তার যদি বাৎসরিক কত টাকা খরচ হয় মান্থলি হিসাব করলে যে আপনার কয়টা টিচার দিয়েছেন, স্কুলের মাসিক বেতন কত, বইপত্র খাতাপত্র কত হিসাব, এরকম একটা হিসাব কিন্তু আপনি অ্যাকচুয়ালি পেয়ে যাবেন। দেশ এবং দেশের বাইরে যদি ফরেন অথবা লোকাল ট্রাভেল করেন ভ্যাকেশনের জন্য, একটু রিফ্রেশমেন্টের জন্য, এন্টারটেনমেন্টের জন্য, সেটা যদি যে খরচ হবে সেটা এখানে বসায় দিবেন। ফেস্টিভ্যাল এবং আদার স্পেশাল এক্সপেন্সেস যদি থাকে সেটা এখানে বসায় দিবেন। ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড অ্যাট সোর্স, ট্যাক্স অ্যান্ড সারচার্জ বেসড অন ট্যাক্স রিটার্ন অফ লাস্ট ইয়ার। মনে রাখবেন গত বছরে রিটার্ন জমা দেওয়ার সময় যদি কোনো টাকা পে করে থাকেন সেটাতে এই অর্থ বছরে পড়ে গেছে, সেই টাকা প্লাস এই অর্থ বছরে পহেলা জুলাই 2022 থেকে 30 জুন 23 পর্যন্ত আপনার যত টাকা ট্যাক্স পেমেন্ট করছেন সেটা এখানে চলে আসবে। আর লোন নিয়ে থাকলে সেই লোনের যে ইন্টারেস্ট পে করবেন সেটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাহলে টোটাল ফ্যামিলি এক্সপেন্স ওকে। এরপরে আমরা চলে গেলাম IT10B অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। সেখানে এটা নিয়ে বলা রয়েছে আপনার 2 নম্বর পেজ থেকে 11 নম্বর কলামে যে টোটাল ইনকাম সেটা এখানে শো করবে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আপনার যা সেটা নর্মালি ওই 2 নম্বর পেজের সবার শেষে 26 নম্বর কলাম বা এরকম, এই মতো মনে নাই, তবে ওই কলামে এখানে শো করবেন। অর্থাৎ ট্যাক্স এক্সেম্পটেড যা থাকবে সেইটা। এই দুইটার বাইরে যদি অন্য কোনোভাবে রিসিপ্ট থেকে থাকে তাহলে সেটা এখানে দেবেন। এটা হলো সোর্সেস অফ ফান্ড। নেট ওয়েলথ অ্যাজ অফ লাস্ট ডেট, গত বছরে আপনার নেট ওয়েলথ কত ছিল, এরপরে সোর্সেস অফ ফান্ড আর গত বছর নেট ওয়েলথের সাথে যোগ হয়ে এইটা হবে 3, এই জন্য বলছে 2 + 3। এরপরে আসি আপনার ফ্যামিলি এক্সপেন্সটা এখানে অটো চলে আসবে, এখানে বসাই দিবেন 2 নম্বর 4-এর এ নাম্বারে। আর গিফট এক্সপেন্স লসেস, যেটা এই ফ্যামিলি এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই যে খরচগুলো, সেই গিফট হতে পারে, এক্সপেন্স হতে পারে, লস হতে পারে। কাউকে গিফট করলেও এটা এখানে চলে আসবে, কোনো খরচ হলে সেখানেও, কোনো ধরনের ক্ষতি হলেও এখানে চলে আসবে। এরপরে এটা চলে আসলো টোটাল এক্সপেন্সেস অ্যান্ড লসেস। 5 নম্বর হেডে আসছে কি নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট অফ দিস ফিনান্সিয়াল, এই বছরে আপনার কত, 3 - 4 বাদ দিলেই 5 চলে আসবে। এরপরে পার্সোনাল লাইবিলিটি, যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন, ওই যে বললাম হাউস বিল্ডিং লোন নিতে পারে, পার্সোনাল লোন নিতে পারে, বিভিন্ন ধরনের লোন যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে এই নাম্বারে, নন ইনস্টিটিউশনাল হলে এইখানে, আদার্স ক্রেডিট যদি থাকে সেটা এখানে। তো আদার্স ক্রেডিটের মধ্যে যেমন থাকে লোন ফর্ম, আপনার রিলেটিভস থাকতে পারে, লোন ফর্ম বা মাদার সিস্টার, ব্যাংকিং স্যান্ডেলে বা নগদে যেটাই নিয়ে থাকে না কেন সেটা এখানে চলে আসবে। এখন একজন ব্যক্তি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবে সেটার আলাদা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিন। তাহলে গ্রস ওয়েলথ কি 5 এবং 6 যোগ করলেই এই যে গ্রস ওয়েলথ 7 পেয়ে যাব। এরপরে পার্টিকুলারস অফ অ্যাসেট, আপনার যদি বিজনেস থাকে, যেহেতু আপনি প্রাইভেট চাকরিজীবী বা চাকরিজীবীদের রিটার্ন ফিল আপ করছি, তো তাদের যদি আপনার থাকে মানে কি বলবো বিজনেস থাকে, তাহলে টোটাল ওয়েলথ মানে টোটাল অ্যাসেটস প্লাস লাইবিলিটিস মিলে এই যে 8-এর এ নাম্বারে পূরণ করবেন। এরপরে আপনার সেই লাইবিলিটিস বাদ দিলেই ক্যাপিটাল চলে আসবে। এরপরে আপনি যদি কোনো লিমিটেড কোম্পানির শেয়ার কিনে থাকেন সেটা এখানে দিয়ে দিবেন। যদি কোনো পার্টনারশিপ ফার্মের অংশীদার হয়ে থাকেন, সেখানে যদি আপনার বিজনেস ক্যাপিটাল থেকে থাকে সেটা ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিবেন। নন এগ্রিকালচারাল প্রপার্টি, ল্যান্ড, ফ্ল্যাট, প্রপার্টি, বিল্ডিং যেগুলো হয়, নন এগ্রিকালচারাল বলতে বোঝায় যেটা আপনার নর্মালি এগ্রিকালচারাল নয়, অর্থাৎ ফসল উৎপাদন হয় না, সেগুলো হলো নন এগ্রিকালচারাল প্রপার্টি। তাহলে নন এগ্রিকালচার ল্যান্ড, ফ্ল্যাট, প্রপার্টি, বিল্ডিং যেগুলো হয়ে থাকে সেটা এখানে দিবেন। তবে কোনো কিছু কিনলে মনে রাখবেন এই অ্যাডিশন হলে সেগুলোর কিন্তু ডকুমেন্টস নেসেসারি। ধরেন আপনি ল্যান্ড কিনলেন, এখন ল্যান্ডের এগেনস্টে আপনার একটা দলিল, হয় বায়া দলিল হোক, নামজারি হোক বা খতিয়ান হোক, অথবা অরিজিনাল দলিল যেটাই হোক না কেন আপনাকে এখানে শো করতে হবে। তবে ল্যান্ড, ফ্ল্যাট, প্রপার্টি, বিল্ডিং কিভাবে দেখাবেন, কত টাকা দেখাতে হবে, আইন কি বলে সেটার আলাদা ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এগ্রিকালচার প্রপার্টি, ধরেন আপনি নন এগ্রিকালচার প্রপার্টি কিনেছেন কি 10 ডেসিমেল, তার লিখবেন পারচেজ
10 ডেসিমেল ল্যান্ড অ্যাট মনে করেন সাভার মৌজা সাভার ঢাকা, এরকমভাবে তার সাথে রেজিস্ট্রেশন খরচ আপনার যা হয় সেটা ওখানে অ্যাড করে দেবেন, কারণ রেজিস্ট্রেশনের সময় অনেক খরচ রয়েছে, সেই খরচগুলো অ্যাড করে এখানে দিয়ে দেবেন। এরপর আসে ফিনান্সিয়াল অ্যাসেট ইজি শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস, ইউনিট সার্টিফিকেট, যেটা আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা এখানে দিয়ে দেবেন ইনার কলামে। এরপরে সঞ্চয়পত্র, ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম আপনার যা আছে সেটা, লোন গিভেন টু আদার্স, কাউকে যদি লোন দিয়ে থাকেন তার 3 নাম্বার এখানে মেনশন করবেন। যদি এখানে বলা হয়েছে এনআইডি, কিন্তু অনলাইন সার্ভারে কিন্তু এনআইডি দিলে নেয় না, আমরা অনেকবার চেক করেছি, টিন সার্টিফিকেট ছাড়া নেয় না। আপনার যদি সেভিংস ডিপোজিট থেকে থাকে বা টার্ম ডিপোজিট এফডিআর যদি থেকে থাকে সেটা এখানে দিয়ে দিবেন। প্রভিডেন্ট ফান্ড সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য, বেসরকারি চাকরিজীবীদের জন্য রিকগনাইজড বা এনবিআর অ্যাপ্রুভড বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রিকগনাইজড হয়ে থাকে, আপনার যে প্রভিডেন্ট ফান্ডই হোক না কেন এটা এখানে দিয়ে দেবেন। আদার ইনভেস্টমেন্টের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা এখানে দিয়ে দেবেন। টোটালটা হবে ফিনান্সিয়াল অ্যাসেট। এরপরে মোটর ভেহিকল, আপনার যদি মোটর ভেহিকল থাকে, মোটর ভেহিকল বলতে আসলে এখানে 4 চাকার গাড়িকে বোঝানো হয়েছে, তারপরও আপনার মোটর ভেহিকল আলাদা ডেফিনেশন রয়েছে। মোটর ভেহিকল বা মোটর গাড়ি বলতে কী বোঝায়, এখন বলতে পারেন তাহলে মোটরসাইকেল কি, আপনারা যেটাই বলুক না কেন আপনার যে অ্যাসেট আছে, যে গাড়িটা আছে সেটা এখানে ইনক্লুড করবেন, কোনো সমস্যা নেই। মোটর গাড়ির জন্য মোটরসাইকেল থাকলে মোটরসাইকেল অন্তর্ভুক্ত করবেন, আপনার যদি সিএনজি থাকে সিএনজি অন্তর্ভুক্ত করবেন। মূল কথা আপনার যে অ্যাসেটই থাকুক এখানে অন্তর্ভুক্ত করবেন রেজিস্ট্রেশন নাম্বার সহকারে। তারপর বলছে অর্নামেন্ট, গোল্ড, সিলভার, ডায়মন্ড বা যেটাই থাকুক না কেন সেটা এখানে উল্লেখ করবেন, কত ভরি গোল্ড। যদি মনে রাখবেন প্রতি বছরে গোল্ডের পরিমাণ যদি না কিনে থাকেন এটা ব্যালেন্স বিএফ হিসেবে থাকবে। ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, যদি ম্যারেজ গিফট হিসেবে পেয়ে থাকেন তাহলে গিফট, আর যদি কিনে থাকেন কেনার এগেনস্টে আপনার ভাউচার শো করতে হবে। এরপরে হচ্ছে আদার অ্যাসেট, সেটা বলাই হয়েছে যে সিরিয়াল কে, যে এক্সেপ্ট অ্যাসেট মেনশনড ইন এ সিরিয়াল কে, অর্থাৎ কে এর মধ্যে যেটা থাকবে না সেটা। তাহলে কেতে কি থাকবে, ক্যাশ ইন হ্যান্ড, ফান্ড আউটসাইড বিজনেস, তাহলে ব্যাংক ব্যালেন্স দিয়ে দিবেন, ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিবেন, আদার্স। কেউ যদি মনে করে যে 3টা কলম একত্রে মার্জ করে দেবো তাও হবে, কেউ যদি মনে করে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ হেড ব্যাংক আলাদা আলাদা হেডে দেবো, কোনো সমস্যা নেই, আইনত কোনো বাধা নেই। আচ্ছা ওকে। এরপরে এবার রিটার্নে নতুন একটা বিষয় অ্যাড করা হয়েছে, সেটা হলো অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি কোনো সহায় সম্পদ থেকে থাকে সেটাও কিন্তু আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। আমি শুরুতেই বলেছি যে বিদেশে আপনি ধরেন কোটি কোটি টাকার ব্যবসা করে ল্যান্ড ফ্ল্যাট করলেন, কিন্তু আপনি কোনো ডিক্লারেশন দিলেন না যে দেশের বাইরে আপনার ইনকাম আছে, দেশের বাইরে আপনার সম্পদ আছে, পরবর্তীতে ওই সম্পদ বিক্রি করে বাংলাদেশে যদি টাকা নিয়ে আসতেছেন তাহলে তখন কিন্তু ঝামেলার মধ্যে পড়াটাই স্বাভাবিক। এজন্য সিদ্ধান্ত নেন যে আপনি কিভাবে কোন ওয়েতে দেখাবেন। ওকে, বাকিগুলো ইনস্ট্রাকশন, এগুলো নিয়ে আর কথা বলবো না। এরপরে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টে চলে যাই। এটা জানেন অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, আপনার নাম, আপনার এনআইডি, আপনার টিন নাম্বার, আপনার যে টোটাল ইনকাম শোন, এটাই টোটাল ইনকাম শোন বলতে ট্যাক্সেবল ইনকামকে বোঝানো হয়েছে। সার্কেলটা দিয়ে দিবেন, জোনটা দিয়ে দিবেন, এরপরে টোটাল ট্যাক্স পেড কত সেটা, আর এটা আপনার জন্য না, এটা ট্যাক্স অফিসের জন্য, তারা সিরিয়াল নাম্বার, ভলিউম নাম্বার, ডেট অফ রিটার্ন রিসিপ্ট ওটা তারা সিল আকারে দিয়ে দেবে। এইভাবেই মোটামুটি একজন বেসরকারি চাকরিজীবীরা নতুন আয়কর রিটার্ন ফর্ম পূরণ করতে পারবে। আপনি যদি এই ম্যানুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন পূরণ করা জানেন তাহলে অনলাইন আয়কর রিটার্নও ইজিলি পূরণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। মূল কথা হলো আমাদের ভিডিওগুলো একটু লার্জ হয়ে যায়, কারণ কিছু বিষয় আছে যে বলতে লাগলে আসলে শেষ হয় না, অনেক কথাই ভেতরে রয়ে গেছে। তো যখন ভিডিওটা শেষ হয়ে যায় তখন মনে হয় যে এই কথাটা বললে ভালো হতো বা আপনারা উপকৃত হতে পারতেন। যাই হোক, টাইম টু টাইম আমরা অনেক ভিডিও দিয়ে থাকি, ভিডিও দেখে আশা করছি উপকৃত হবেন। তবে সম্মানিত সুধী, আপনারা যেখানে যেভাবে ভিডিও দেখেন না কেন, আমার অনুরোধ সেটা হলো আপনারা বাজে কমেন্ট করা থেকে বিরত থাকুন। কারণ আপনি মনে করছেন যে আপনি একজনের ক্ষতি করবেন অথবা একজনের বাজে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে ভিডিও দেখেন না অথবা কমেন্ট করার দরকার নাই। কিন্তু বাজে কমেন্ট করলে কি হয়, আপনাকে দেখে আরেকজন কিন্তু শিখবে। এটা এমন একটা বিষয় যে কেউ ঘৃণা করে, কেউ কিন্তু ফলো করে, যে উনি গালিগালাজ করতেছে আমি আরেকজনকে গালিগালাজ করবে, ব্যাপারটা কিছুটা এরকম। এজন্য আমার অনুরোধ, আমার মধ্যে খারাপ গুণগুলোটা থাকাটাই স্বাভাবিক, কারণ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ এবং ভালো দুইটা গুণই রয়েছে, আমার মধ্যেও রয়েছে। আমার মধ্যে থেকে যদি কোনো কিছু
নেওয়ার থাকে, ভালো গুণ, ভালো বৈশিষ্ট্য, কোনো নলেজ, তাহলে নেবেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না। খারাপ গুণগুলো আমি নিতে বলছি না, কিন্তু অনেকেই ইউটিউবে হোক, ফেসবুকে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক বাজে মন্তব্য করছেন বা বাজে কথা বলছেন, যে ব্যাপারটা মানে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভাই 100% মানুষকে কিন্তু কখনোই সন্তুষ্ট করা সম্ভব না। আপনি নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন? কখনো কোনো দিনই সম্ভব না সন্তুষ্ট করা। তাহলে আমি একটা মানুষ, যে হাজার হাজার মানুষ ভিডিও দেখছে, তাদের সবাইকে কিভাবে সন্তুষ্ট করতে পারবো? আপনি বলেন। আপনি সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, এটা আমার বিষয় খুব খারাপ লেগেছে, ইথিক্যালি আমার খারাপ লেগেছে, যে আমি যখন একটা মানুষকে বাজে মন্তব্য করার আগে চিন্তা করা উচিত ওই গুণগুলো আমার মধ্যে থাকতে পারে। কারণ একটা মানুষের পক্ষে কখনোই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করেন, আমি কিন্তু উত্তর দিতে পারি না, বিভিন্ন কারণে, সময়ের স্বল্পতা হোক আর অন্য কোনো কারণে হোক, দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা ভিডিওগুলো দেখেন, একটা ভিডিওতে সলিউশন পাবেন না, আরেকটাতে পাবেন, তবে বাজে মন্তব্য করেন না। ভিডিও না দেখলে ভালো লাগবে না, দেখতে কেউ বাধ্য নয়, কারো ভিডিও কেউ কিন্তু দেখতে বাধ্য নয়। তবে আপনারা দেখেন কেন? উপকৃত হন অথবা শিক্ষার উদ্দেশ্যে দেখেন, যে কোনো কারণে। আমরা যেমন অনেকের ভিডিও দেখি, আপনারাও কিন্তু দেখেন স্বাভাবিকভাবে শেখার উদ্দেশ্যেই। এজন্য অনুরোধ থাকবে আপনাদেরকে, আমি কর্ডিয়ালি খুব রিকোয়েস্ট করছি যে দেখেন ভিডিও, যার ভিডিও ভালো লাগবে অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তখন কমেন্ট করবেন যে আপনার ভিডিও ভালো লেগেছে, এরকম একটা টপিক্সের উপরে ভিডিও দিলে খুব ভালো হতো, তখন আমরা চেষ্টা করব। বাট যখন আপনারা ডিসকারেজমেন্টমূলক কথা বলেন, তখন কিন্তু আমাদের উৎসাহটা হারায় যায়, যে এত পরিশ্রম করার পরে একটা ভিডিও তৈরি করলাম, বাট আপনারা বাজে মন্তব্য করছেন। যাই হোক, ভিডিওটা অনেক বিস্তৃত হয়ে গেছে, কারণ বেসরকারি চাকরিজীবীদের বললেও আমরা শুধু চাকরিজীবী দেখাইনি, A to Z দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা অনলাইনে বেসরকারি চাকরিজীবীদের A to Z দেখানোর চেষ্টা করব। সে অপেক্ষায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে বা কথা হবে, অথবা পরবর্তীতে যে নতুন ভিডিও আসবে সেই ভিডিও আপনারা দেখে উপকৃত হবেন। তাহলে সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। আমি আসলে কথাগুলো গুছিয়ে খুব ভালোভাবে বলতে পারি না, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে সম্মানিত সুধী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।